আমরা কি বলছি কখনো? আমরা সবসময় বলছি আজকে যে ভারতবর্ষ এবং আমাদের পার্টি এই সেগ্রিগেশনে বিশ্বাসই করে না। একটাই কথা বলছে যে শুধু তুমি এটা বলো, এই ভারতবর্ষে তুমি আছো, এখানে খাচ্ছ, এখানে বড় হচ্ছে, এইখানে বসে থেকে তুমি অন্য রাষ্ট্রের জয়গান করো না। আজকে আমার ইন্ডিয়ান টিম যদি হারে, তখন একটা সেকশন, একটা এলাকায় যদি হোক, উল্লাস যদি করে, তো সেটা আমার গায়ে লাগবে, কারণ আমি আমার দেশকে ভালোবাসি। আমাদের একটাই কথা, এই দেশ তোমাকে বড় করেছে, তুমি যে ধর্মেরই হও, তুমি ভারতীয়। এবং সেটাই তো বলা হচ্ছে, এসআইআর হোক বা ভোটার সংশোধন হোক, একটা সময়ও তো বলা হচ্ছে না যে যারা ভারতীয় সত্যিকারের, সেটা তাদের এখানে থাকবে না। সেখানে তো হিন্দু মুসলিম করা হয়নি। সুতরাং ইন জেনারেল ওই ফিলিংসই নেই। এবং ইদানিংকালে যে জিনিসগুলো দেখছি, এত মুসলিম সম্পর্কে, গুজরাটের আপনি যে কোনো ইন্টারভিউ নেই, ইউপিতে দেখেন, যোগী আদিত্যনাথ বলুন কিংবা বলেন নরেন্দ্র মোদীজির বলুন, মুসলিম সম্প্রদায় এই যে একটা জিনিস কত বড় পপুলার হয়ে গেছে। আজকে 1986-এ শাহবানু মামলা হয়েছিল, তখন কংগ্রেসের 72জন মুসলিম সদস্য ছিল, সেখানে রাজীব গান্ধী ছিলেন। সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এত বছর 4টে বাচ্চা এবং প্রায় তখন 65 শাহবানুর, তাকে শুধু সামান্য একটা মাসোয়ারা, যার হাজবেন্ড ছিলেন একটা অ্যাডভোকেট ছিলেন, সেখান থেকে সংশোধন করে এই এই যে এটা ছিল, এই যেটা বেনিফিটটা দেওয়া তাকে ডিভোর্স করার জন্য, সেটা পাল্টে দেওয়া হলো। তো এগুলো কি এই সেকুলার নাকি না এগুলো একটা সম্প্রদায়ের প্রতি সহানুভূতি এবং এটা করে করা হয়েছে? তাহলে এখন আজকে নরেন্দ্র মোদীজি আসার পরে, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে ট্রিপল তালাক যে বন্ধ হয়েছে, আজকেও দেখছিলাম একটা পত্রিকার মধ্যে একটা স্বামী, অনেক মুসলিম সম্প্রদায়ের মধ্যে তো আমরা বারবার বলছি শিক্ষার অভাব আছে, তাদের চাকরি করার অভাব আছে, তাদের অনেক কিছু পিছিয়ে পড়া আছে, যার জন্য সাচার কমিটিও গঠন হয়েছিল, সেখানেও দেখা গেছে। কিন্তু আজকে যখন আমরা কি করছি, আজকে আপনার বাচ্চা কটা, আমার বাচ্চা কটা, যারা শিক্ষিত বা যাদের সম্প্রদায়, আমাদের সন্তান লিমিটেড, কিন্তু 4টে বাচ্চা, 17টা, মানে 4টে বিবি, 17টা বউ, এখানে তো নিজেরা নিয়ন্ত্রণ রাখছেন। এরা কোথায় থাকবে, এরা খাবে কোথায়, পড়বে কোথায়? আজকে যখন এসআইআর যখন পশ্চিমবঙ্গে চালু হলো, তখন দেখছি যে বিভিন্ন জায়গা থেকে গ্রামকে গ্রাম খালি হয়ে গেছে। সেটা আমার কাছে বড় কথা না। কিন্তু আপনি দেখবেন তো ছবিতে, ওরা যেখানে ছিল, এগুলো কি মানুষ থাকার উপযুক্ত কিনা? তাহলে এই যে একটা সম্প্রদায় যারা এসেছে, তারা পূর্ব পাকিস্তান থেকে এসেছে, মানে বাংলাদেশ থেকে এসেছে, তারা নিজেরা মুসলিম। আজকে মুসলিম দেশে থাকে, যেটা ধর্মের জন্য ভাগ হয়েছে, সেখান থেকে মানুষ অন্য সংস্থানের জন্য এখানে আসছে। আমি বলছি না জনসংখ্যা বাড়ানোর জন্য, অনেকে ইন্টারভিউ বলছে কাজ নাই, কিচ্ছু নাই। ভারতবর্ষ সেটা মুসলমানদের তো বারণই করেনি, বলছে তুমি ভারতীয় মুসলিম আমার থাকো। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা তো কোনো ধর্মশালা নয়। কাজে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে কোন জায়গায় আমাদের ব্যথা। আজকে আমাদের জনসংখ্যা 145 কোটি, আমরা আমাদের যে ল্যান্ড ক্যাপাসিটি, সেটা কতটুকু ল্যান্ড ক্যাপাসিটি? এবং এই যে লোকগুলো যারা আসছে, রোহিঙ্গা আসুক বা বাংলাদেশ থেকে আসুক, এটাও তো ঘটনা। আজকে কেন তাহলে, এখন যদি প্রশ্ন করি, জেলের মধ্যে সব থেকে বেশি মুসলিম এখানটার মধ্যে কেন? কেন আমাদের যে এই বিভিন্ন জায়গায় ক্রাইমগুলো হচ্ছে, ক্রাইমের জন্য মুসলিম কেন আসছে? আমি তো বলবো এদেরকে পলিটিশিয়ানরা এত এক্সপ্লয়েট করেছে, এবং দীর্ঘদিন ধরে, এবং প্রথম স্বাধীনতার পর থেকে এরা শিক্ষিত হোক, স্বাবলম্বী হোক, এটা চায়নি বলে ওদের ইউটিলাইজ করার জন্য এরাই সব থেকে, এই যে কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুক, বা আমি সমাজবাদী পার্টি, প্রত্যেকে ইউটিলাইজ করেছে। এবং নরেন্দ্র মোদী এসে বলছে আমার মা বোনটা ভালো থাকুক। আজকে কে বলছে যে ভারতীয় জনতা পার্টির মুসলিম ভোট পায় না? আমার পুরো বিশ্বাস, মুখে বলুক বা না বলুক, ওরা বলে না, বিরাট সংখ্যক মুসলিম ভারতীয় জনতা পার্টিকে চায় এবং তারা ভোট দেয় বলে আজকে আমরা 240, আগে 303, কিংবা তার আগে যে 182 এই আসনগুলো পেয়েছি, আমি বিশ্বাস করি। এবং এরা হয়তো মুখে অনেকটা কথা বলে না, কিন্তু এটা তো বুঝতে পারে প্রতিটি মুসলিম। এই কয়দিন আগে একটা সুপ্রিম কোর্টে একটা কেস দেয়, এই যে এটা হালালা, মুসলিমদের ডিভোর্সের উপরে যে হালালা হয়, এটা মেয়েদের উপর এর থেকে বড় জঘন্য হতে পারে? একটা মেয়ে কাঁদছে তো সেদিন দেখলাম। আপনি তো নিশ্চয়ই, যেহেতু সংবাদ জগতের লোক, আপনি নাজিয়া ইলাহিকে আপনি আপনি জানেন কিভাবে ওর প্রচুর আছে। আমি তো বলি এই নাজিয়া ইলাহি অনেক হিন্দুর থেকে বেশি হিন্দু। এবং সে কি বলেছে, বলছে যে ইন্টারভিউ, যে কবে বিয়ে করবে, সাংবাদিক প্রশ্ন করেছিল, বলছে আমি সেই 26-এ বিয়ে করব। কাকে বিয়ে করবো? হিন্দুকে বিয়ে করবো।
কেন বিয়ে করব? বলছে আমি এটা চাই না, আমাকে তালাক দিয়ে আরো 4টা বিবি নিয়ে আমি ঘর করি। এত বড় কথা, এটা শিক্ষিত, এটা অ্যাডভোকেট, এটা স্পোর্টস পার্সনের মতো। এইটা বুঝতে লাগবে, দুই একজন মুসলিম বেরিয়ে আসছে, তারা বলছে, এবং আমি আপনাকে বলছি আমার বিশ্বাস, এটা এটা আমার পার্টির ধারণা না, ভবিষ্যতে প্রচুর মানুষ সনাতনতে ফিরে আসবে। কারণ এটার মতো একটা সহিষ্ণু, একটা ইয়ে করার মতো নির্মম নয়, দয়া মায়া ভালোবাসা সব উদার পন্থার যে আছে, প্রচুর মানুষ আসবে। এবং এই যে আজকে চিন্তা করেন, ইউএইতে এত বড় রাম মন্দির হতে পারে, ওখানকার কালচার দেখেন কিভাবে পাল্টে যাচ্ছে। আজকে চীন, যারা এত সব কথা বলে, কেন চীনে তাহলে মুসলিমরা কেন এখন আর মসজিদ বানাতে পারছে না? কেন মসজিদগুলোকে ভেঙে সেখানে টয়লেট বানাচ্ছে? কেন দাঁড়িয়ে রাখতে পারে না? কি পানিশমেন্ট? বাকি গোটা বিশ্ব চীনকে ভয় ভয় বলে চীনের বিরুদ্ধে একটা কথা বলে। আর ভারতবর্ষের ডেমোক্রেসি এবং উদারনীতি আমরা প্রথম থেকে, যেহেতু সনাতন আদর্শ আমরা বড় হয়েছি, সবাইকে যে যার মতো কথা বলতে পারে, এখানে কোনো অসুবিধা নাই। এটাই হচ্ছে স্বচ্ছ ডেমোক্রেসি, এবং এইটাই হচ্ছে লিবারালিজম, এবং এইটাই সেকুলার। ঠিক আছে, আপনার ধারণাটা তো আমার ভালো লাগলো। কোশ্চেন করলে আরো অনেকগুলো কোশ্চেন আসতে পারে, তো আপনি ইউ আর এট লিবার্টি টু আস্ক মি এনি কোয়েশ্চেন। এই প্রসঙ্গটা আপাতত এখানে স্টপ রাখছি। আপনার যা সুবিধা কতদিন করবো। আপনি এখন আমি আমার ত্রিপুরার প্রসঙ্গে আসি। হ্যাঁ, আচ্ছা, সাম্প্রতিক যে 2023 সালের যে ত্রিপুরা নির্বাচনে বিজেপি সিট এবং ভোট পার্সেন্ট কমেছে, এর পিছনে আপনার কি কারণ মনে হতে পারে? আমি তো বলবো আমাদের ছিলই না কিছু। আজকে 2013 সালে যদি আমরা ইলেকশনের যদি দেখি পার্সেন্টেজ অফ ভোট, আমাদের কত পড়ছে? 1.3 বা 1.5% পড়ছে। আজকে 2018 সালে আমরা পেয়ে গেলাম 44% ভোট। আর ইয়েতে এসে 2023-এ আমরা 39% ভোট পেয়েছি। আমরা ওই সময় পেয়েছিলাম, আমাদের টোটাল আমাদের স্ট্রেংথ ছিল 44, এবার আছে 33, কিছু কমেছে। আজকে আপনাকে দেখতে হবে, আপনি যে একটা বাড়ি যদি বানান, কিরকম আপনার মানে মেটেরিয়ালস আপনি ইউজ করেছেন। আজকাল দেখবেন ফ্ল্যাট বাড়ি বানায়, তারা বলে যে ব্র্যান্ডেড টাইলস বা অমুকগুলো করেছে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি যেটা তৈরি হয়েছে, সেটা কি হয়েছে? খুব কম লোকে ছিল আগে ভারতীয় জনতা পার্টি, কিন্তু অনেক লোক। এটার কারণ হচ্ছে যে 25 বছরের যে একটানা যে বামফ্রন্টের যে শাসন, এতে কিন্তু কিছু লোক সুবিধা পেয়েছে, কিছু লোকের সুবিধা পায়নি, অনেক লোক বিক্ষুব্ধ হয়েছে। প্লাস কংগ্রেসের একটা ছন্নছাড়া ভাব, বারবার যারা কংগ্রেসে ছিল তারা দেখেছে এরা অনেক কথা বলে, এই আয়া পড়ছি বুঝতেছে, কিন্তু আয়া পড়ে না। সব কিছু মিলে যখন আমরা দেখছি গুজরাট মডেলটাকে তখন খুব হাইলাইট, বা অনেকগুলো স্টেটে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি তখন আছে, এবং এইটা থেকে সবারই মনে একটা প্রশ্ন আসেছে, ঠিক আছে তাহলে এটাকে একটা আমরা পরীক্ষা করে দেখি। এবং সেই সময় ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করেছে, আমি তো 2015-তে ভারতীয় জনতা পার্টি আমি যোগ দিয়েছি, এবং আমার বাড়ি থেকেই কিন্তু ওই যে মেম্বারশিপ ড্রাইভটা শুরু হয়েছিল। কারণ তখন অনেকেই কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়েন করেনি, কিন্তু আমি মেডিকেল কলেজে তখন আমি অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে আমার মনে হয়েছে আমি জয়েন করেছি। তো এগুলো করার পরে আমাদের এই যে 5 বছর, 18 থেকে 23 বছর, এখানে কি হয়েছে, পার্টির মধ্যে যারা পার্টিতে যারা জয়েন করেছে, তাদেরকেও তারা নিজেরা মূল্যায়ন করেছে। কিছু সংখ্যক লোক এসেছিল, ঠিক আছে এখানে যখন কিছু পাই নাই, তাহলে ভারতীয় জনতা পার্টিতে যাই। কিন্তু ওখানে এসে দেখলো ওরা ওদের যে আগের পার্টি, সেটা হুবহু সেইভাবে এটা করতে পারছে না। প্লাস আমাদের অনেক লোক যারা বিভিন্ন পার্টির বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, তারা বিভিন্ন পার্টির ক্ষমতায় এসেছে, সরকারি ক্ষমতায় আছে, তারাও যে ভারতীয় জনতা পার্টির যে পঞ্চনিষ্ঠা বা যে নীতি বা যে আদর্শ, সেই ট্রেনে যেটা ক্যাডার ভিত্তিক যেটা বলে, আজকে ভারতীয় জনতা পার্টি আর আরএসএস বা সিপিএম পার্টি একটা ধরনের তৈরি হয়, এটা ক্যাডার ভিত্তিক পার্টি। আরএসএস একটা গ্রুপে তৈরি হয়, সেটা এক ধরনের আদর্শ। কিন্তু ভারতীয় জনতা পার্টি আরএসএস এর কিন্তু 34টা সংগঠনের একটা মানে আউটপুট, যেটা হচ্ছে আলাদা একটা আছে, যেটা রাজনীতির সাথে যুক্ত, তারা অনেকগুলি শাখা সংগঠন। তো এইখানকার মধ্যে এটা পুনর্বিন্যাস হয়েছে, অনেকের জায়গা হয়েছে, কিছুটা মানে ভেতরের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, কোথাও হয়তো দেখা গেল তাদের ভালো লাগেনি। তো এইসব কারণে কিছুটা ভোট কিন্তু কমেছে, পার্সেন্টেজও কমেছে। তো এটা একটা আলটিমেটলি কি হয়েছে, আমরা যে সিট পেয়েছি সরকার করেছি, কিন্তু মানুষ মন থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে চেয়েছে। আমাদের একটা দুটো তিনটা সিট আমাদের কমেছে, তেমনি পাশাপাশি পার্সেন্টেজও কমেছে। এইটাই হচ্ছে মূল কারণ আর কি।
কিন্তু বিরোধীদের তো অভিযোগ ভোট দিতে দেওয়া হয় না। ভোট দিতে দেওয়া হয়নি, এইটা আমি মানে এইরকম আমি বিশ্বাস করি না। কারণ আমি আমার এলাকায় ছিলাম এবং আমি পরিষ্কার বলেছি, আপনি যদি আরো খোঁজ নেন আমাদের অনেক লিডার যারা আছে তাদের আমি বরাবর বলেছি যে আমরা যেভাবে কাজ করেছি আমাদের একটা মূল্যায়ন হওয়া দরকার, আমরা কি করেছি। সুতরাং খুচরো কাজটা এরকম ঘটনা হতে পারে। ওই তো বললাম আবার, যেহেতু আমাদের একটা মিক্সচার, অনেকগুলো লোক বিভিন্ন ধরন থেকে আছে, তারা তাদের কালচার এগুলো নিয়ে এসেছে, কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু একদম রিগিং হয়েছে এই কথা কয়টা পার্সেন্টেজ হয়, কয়টা পার্সেন্টেজ ভোট দিয়ে আটকানো যায়, কিন্তু সেই হিসাবে এটা সঠিক না। মানুষের মূল্যায়নে কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, একদম ছাকনি দিয়ে ছেকে যেগুলো মানে যাওয়ার মানে যে সমস্ত লোক চলে গেছে এটা থেকে ছেড়ে তারা চলে গেছে, এরপরেও যারা সলিড ছিল তাদের ভিত্তিতেই কিন্তু এই পার্টিটা ক্ষমতায় এসেছে। এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তার কর্মফলের মাধ্যমে সরকার যেভাবে কাজগুলো করছে তার উপর মূল্যায়ন করে কিন্তু ভারতীয় জনতা পার্টি 2023 ক্ষমতায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন যে তীব্রমথার ভোট কাটাকাটির জেরে আপনারা বেশ কয়েকটি সিট জিতেছেন, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা যারা বলছে তারা বলছে, আমি এটাকে একদম বিশ্বাস করি না। ভোট কাটাকাটি সবসময় আমরা এক একটা জায়গায় দেখেছি যে বিভিন্ন রকম ক্যান্ডিডেট দ্বারা বিজেপি তার জোরে এসেছে। তীব্রমতাকে আমাদের ভোট দেওয়ার জন্য ওরা এখানটার মধ্যে গেছিল, আমাদের সাহায্য করার জন্য, তারা তাদের প্রতিষ্ঠা করার জন্য গেছিল। কিন্তু এর পরেও আমি বলবো যে অন্যান্য লোক তাদেরকে প্রত্যাখ্যান করেছে সেই মুহূর্তে, করে দিয়ে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছে। ভারতীয় জনতা পার্টি তার কর্মের নিরিখে, তার কাজের প্রেক্ষিতে, মানুষের ভালোবাসায় ক্ষমতায় না না, যাচ্ছে। বেশ কিছু সিটে দেখা গেছে ধরুন 100টা ভোট আছে, 100টা ভোটের মধ্যে তীব্রমথা প্রায় 30% ভোট কেটে নিল। তা সামান্য মার্জিনে আপনার বিজেপি বেরিয়ে গেল। তো ওই ভোটটা তো হয় সিপিএম এ পড়তো, নয় বিজেপিতে পড়তো। যদি তীব্রমথা ভোটটা নাই থাকতো তাহলে ওই ভোটটা তো কোন পার্টিতে পড়তো এটা বলা মুশকিল। কিন্তু দেখা গেছে যেহেতু তীব্রমথার উপস্থিতি এলো, তার মানে ভোট কাটা গেল, বিজেপিকেও দেয়নি। তীব্রমথার ভোটটা তো বিজেপিতে দেয়নি, আমি এই কথাটা বলতে চাইছি। না, এটা তো স্বাভাবিক, যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে, রাজনৈতিক দল চলে, যে কেউ আসতেই পারে, কোনো আসতেই অসুবিধা পারে। নেই। তো এটাকে আমি স্বাভাবিক মনে করি। এটা যে আমাদের ফেভারের জন্য তারা এসেছে এমন নয়। ওরা আমরা যে আমাদের নিয়ম নীতি, আমাদের যেরকম পার্টির কাছে আমরা করেছি, হ্যাঁ এটা হতে পারে ইনডাইরেক্টলি উই মে লুজ। ইনডাইরেক্টলি আমি বলবো উই মে লুজ, হয়তো আমরা আরো বেশি সিট পেতে পারতাম যদি ত্রিপুরার মতো না পারতাম। আপনি যেটা বলছেন আমাদের হ্যাঁ। সাহায্য করছে, আমি যে বলতো ওরা যদি না থাকতো তাহলে আমাদের আবার 50 নাম্বার চলে যেত। তো এটা তো তারা আমাদের ক্ষতি করেছে। বিরোধীদের কিছুই নাই দেখে তীব্রমতাকে একটা তাদের সেভিং পয়েন্ট, মুখ রক্ষার খাতিরে তীব্রমতাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। ওরা পেল না কেন? আমরা তো সরকার করলাম, ওরা পেল না, আমাদের তীব্রমথা আপনার সাথে আসলো না, যেভাবে হোক তখন তো আসলো তো। আসেনি, না, তখন তো যখন আসেনি। ভোটের সময় তো তখন আসেনি। না, এটা এটা একটা পলিটিক্যাল গেমও হতে পারে, ব্যাক সাইড। এটা যারা কোনো কল্পনা করে তারা কল্পনাই করতে পারে, কিন্তু আমরা কারো সাহায্য নিয়ে বা কোনো গেম খেলার জন্য করি না। আমরা 100% দিয়ে চেষ্টা করি আমাদের নীতি আদর্শ কর্মের উপর ভিত্তি করে আমরা আমাদের কাজ করব। অটল বিহারী বিখ্যাত কথা, নির্বাচন আসবে যাবে কিন্তু আলটিমেটলি ভারতবর্ষ থাকবে, ফাইন। এটার উপর ভিত্তি করে আমরা চলি। সুতরাং কে আমাদের সাথে থাকবে, কে ইনডাইরেক্টলি সাহায্য করবে, এটার উপর ভিত্তি করে ভারতীয় আপনি দেখেন না, আপনি তো নিজে ভেরি পলিটিক্যালি কনসিয়াসমেন্ট। এই যে ইদানিং কালেও ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা বাড়িতে বসতে পারছে কিনা, প্রতিদিন দেখবেন কোথাও না কোথাও প্রোগ্রাম থাকে। অন্য কোনো পার্টির আছে, কখনো আমাদের যুব মোর্চা করছে, কখনো মহিলা মোর্চা করছে, কখনো সমাবেশ হচ্ছে, প্রতিদিন বুথে কাজ হচ্ছে। তো সারা বছর যদি লোকে একটা ব্যায়াম করে, আর কেউ যদি হঠাৎ করে 1 মাস আগে অলিম্পিকে যাবে বলে নেমে যায়, তার সাথে কম্পিট করতে পারে। ভারতবর্ষের অল ওয়েদার যেটা বিজেপি পার্টি পলিটিক্স করে, শুধু পলিটিক্সের নয়, বাড়ির দিকে খোঁজ খবর করে, সে বাত আমি যেমন আমার এলাকাতে এখনো জিজ্ঞেস করি, প্রত্যেকটা বাড়ি যাচাই করে দেখো কোন বাড়িতে দরকার আছে, এই বাড়িতে আছে কিনা, একটা বিধবা আছে কিনা। যেমন একটা জিনিস সাংঘাতিক ব্যাপার, একজনও বিকলাঙ্গ ভারত পাওনে ত্রিপুরাতে থাকতে পারবে না যার 60% ডিসেবিলিটি, তাদের প্রত্যেকে ভাতা দেওয়া আছে। এটা আমাদের কমিটমেন্ট। আপনি চিন্তা করেন, 2000 টাকা পেত, এখন প্রত্যেকে 5000 টাকা করে পাবে। যে দৃষ্টিভঙ্গি দেখতে হবে, যে আগে দেখা গেল ওই যে অন্তোদয় পরিবারের যারা আছে মারা গেলে 2000 টাকা, এটা 20,000 টাকা করে। এটা তো খুব ভালো। এই যে এগুলো তো খালি বুকের কথা একটা, তারা কোনোদিন বলবে
যেমন এখন ওই যে কন্যা সন্তানের জন্য মুখ্যমন্ত্রী যে যোজনা না, খুব নিয়েছে ভালো 50,000 রুপিস, তো এরকম তো আছে দেখেন না। 15-20 বছরে সিপিএম তখন 300 টাকা থেকে শুরু করে 700 টাকায় এসেছে, আমরা তো একবারেই 2,000 টাকা করে দিয়েছি, 1300 টাকা একসাথে বাড়িয়ে দিয়েছি। আমাদের দেখতে পাই, আমি ত্রিপুরার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে 13,000 কোটি টাকার বাজেট ছিল ত্রিপুরাতে, সেখান থেকে আমরা 27,000 কোটি 30,000 কোটি টাকার উপরে নিয়ে গেছি, এনেছে তো, তো বাজেটে সবটাই বাড়ছে, সুতরাং মানুষের দেখতে পাচ্ছে তো। এবং এটা নয়, আমি আপনাকে বলি, আমি যখন প্রথম পণ্ডতে জয়েন করলাম, করাপশন করাপশন সবাই কথা বলে, কিন্তু আমি যখন প্রচারে গেলাম 2015 সালে ওই যে এএমসি ইলেকশনের আগে, আমি 3টা বাড়িতে গেছিলাম আর কি। বৃদ্ধরা কান্নাকাটি করছে যে তখন 12,000 টাকা দিত টয়লেট করার জন্য, আমাকে বলছে যে অমুক অমুক করে 3,000 টাকা নিয়ে আনিছে, আমার তো টয়লেটে তখন হলো না। আপনারা যদি মাইক্রো লেভেলে যদি প্রতিটি জিনিস খোঁজখবর লেখেন, তাহলে বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টিতে কেন মানুষের কাছে গ্রহণযোগ্য এবং কেন জিতছে। আর বাকি যারা আছে তাদের কিছু নাই তো, দুর্বলের বল কি আছে, যেমন বলে না দুর্বলের বল কান্না, বাচ্চারা কি করে কান্নাকাটি করে তাদের দাবে, তো এখন যারা করছে এরা শিশুই তো, এরকম কান্নাকাটি করলে হবে না। পজিটিভ অ্যাকশনটা কোথায়, অ্যাফার্মেটিভ অ্যাকশনটা কোথায়? নেগেটিভ অ্যাকশন দিয়ে না সিপিএম না কংগ্রেস এই ত্রিপুরার বুকে দাঁড়াতে পারবে না। ত্রিপুরা মতের সাথে বিজেপির জোট দীর্ঘস্থায়ী হবে? কোনো বন্ধুত্বই স্থায়ী, আরে পরিবারে পর্যন্ত থাকে না, 1-2 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যায়। রাজনৈতিক বেসিক্যালি প্রিন্সিপাল হতে পারে, পলিসি হতে পারে, কনভেনিয়েন্স হতে পারে, ইট ইজ গেম অফ কনভেনিয়েন্স। তো যদি দেখা যায় সবকিছু, কারণ ভারতীয় জনতা পার্টি কাউকে সরাবে না, ইট ইজ অল ইনক্লুসিভ পার্টি। আমাদের অটল বিহারী বাজপেয়ী এই প্রথমে উনি একমাত্র 23 পার্টি নিয়ে সরকার 5 বছরে চালানোর উদাহরণ স্থাপন করেছে। এরপরে তো এনডিএ তো বারবারই সবাই মিলে আমরা কাউকে সরিয়েছি, যারা নিজেরা নিজেদের স্বার্থে গা লেগেছে সরেছে, কিন্তু পরবর্তী সময় আবার ফিরে এসেছে। ভারতীয় জনতা পার্টি কাউকে সরাবে না, কেউ যদি নিজের থেকে এখান থেকে না সরে। উই আর ভেরি টলারেন্ট, এবং শেষ অবধি আমরা চেষ্টা করি কেউ যেন আমাদের থেকে দূরে না যায়। সরকারের থেকেও বিজেপির জনজাতি মোর্চা পাহাড়ে খুব একটা শক্তিশালী হতে পারেনি এখনো, কি কারণ হতে পারে? এটা আমরা ফিল করছি, এটা আমরা ফিল করছি, তার জন্য আপনি ইদানিং কালে দেখেন এটা আমরা ফিল করছি। একটা জিনিস তো সত্য, যে ত্রিপুরাতে বা যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি থাকবে, তার একটা ওভারঅল গার্জিয়ান থাকে, এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার যেরকম আছে তেমনি উপরের আমাদের যারা আছে, দিল্লিতে যারা আছে, যারা ডিসিশন মেকার আছে, অনেক ক্ষেত্রে তারা যেভাবে সর্বভারতীয় লেভেলে যে বিভিন্ন জিনিস বিচার বিশ্লেষণ করে ওনারা অনেক কিছু, কারণ ওদের মধ্যে অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, তারা তাদের কিছু ডিসিশন দেন, হয়তো আমাদের এখানকার যারা আছে পার্টি তাদের সাথে মিলে না, কিন্তু আলটিমেটলি কি হয় যে আমাদের সর্বভারতীয় লেভেল থেকে যে ইনস্ট্রাকশনগুলো আসে সেটা আমাদের ফলো করতে হয়। তো সেই হিসাবে হ্যাঁ আমরা করেছি, আইপিএফটির সাথে তো আমরা করেছিলাম, আইপিএফটিতে আমরা সিট দিয়েছি, আমরা যতগুলো, আমরা 13টা সিট দিয়ে 11টা আমরা পেয়েছি, আইপিএফটির মধ্যে দিয়ে সিট আসলো না, এটা আমাদের লস হয়েছে, তাইলে আমরা তখনই পেতে পারতাম। আইপিএফটির একটা সিট, একজন মাত্র এমএলএ হয়েছে, তাকেই মন্ত্রী বানানো হয়েছে, তাকে কি বলা হয়েছে তোমার এক সিট। তো ভারতীয় জনতা পার্টি ভীষণ কম্প্রোমাইজিং, ভীষণ অ্যাডাপটিভ চেষ্টা করে, কেউ যদি নিজের স্বার্থে যদি মানে দূরে সরে যেতে যায়, ভারতীয় জনতা বাধাও দেবে না আর কাকুতি মিনতিও করবে না, বুঝে